নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন। আজ আমাদের আলোচনার বিষয় 2021 সালের খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। আলোচনায় আপনাদের সাথে আছি আমি মীর এমদাদ আলী এবং আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর জয়নুল আবেদিন, চেয়ারম্যান বিসেফ ফাউন্ডেশন, এবং আমার বাম পাশে রয়েছেন ডক্টর জসিমউদ্দিন, ডিএমডি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ, এবং আমার ডানে রয়েছেন মোহাম্মদ কামারুজ্জামান বাবু, এমডি এবং সিইও অরোরা ফাউন্ডেশন। সম্মানিত অতিথিবর্গ, আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা প্রথমেই স্যার আপনার কাছে যাব যে আমরা জানি যে কৃষি উন্নয়নে বা কৃষি কার্যক্রম করে বাংলাদেশ ইতিমধ্যে যথেষ্ট সফলতা অর্জন করেছে। প্রশ্ন হচ্ছে যে আমরা চাই নিরাপদ খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে 2021 সালে। তো সেই বিষয় নিয়ে আপনারা বেসরকারি পর্যায় থেকে নানা ধরনের কাজ করছেন। তো আপনাদের কাজের কিছু কথা আমরা শুনতে চাই যে কি কি উদ্যোগ আপনারা নিচ্ছেন। খাদ্য নিরাপত্তার প্রশ্নে আসলে নিরাপদ খাদ্যটাই বড় রকমের বিষয় হিসেবে চ্যালেঞ্জ 2021 সালের ভিতরে কেন, তার আগেই না কেন, প্রত্যেকটা খাদ্যই যাতে 100% নিরাপদ হয় তার দিকে আমাদের নজর দিতে হবে। বলে ওইটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা যেখানে অভ্যস্ত হয়ে গেছি, যারা উৎপাদক, বিভিন্ন ধরনের উৎপাদক বা ব্যবসায়ী আছেন, তারা যে সমস্ত মিসইউজ করতেছেন, অপব্যবহার করে বিভিন্ন কেমিক্যালস বা রাসায়নিক পদার্থের অপব্যবহার করে খাদ্যকে অখাদ্যে পরিণত করে দিচ্ছেন, সেটাকে ফেরত নিয়ে আসতে হবে যাতে করে লেভেল দিতে না হয় এটা নিরাপদ খাবার। এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ। ফলে এই জায়গাটায় একদিকে যেরকম কৃষককে বা উৎপাদনকারীকে, সে মুড়ি ভাজার ছোট একটা মিলই দিয়ে থাকুক, চিরাকোটার মিলই দিয়ে থাকুক, অথবা বেগুন উৎপাদনকারী হোক বা সিম উৎপাদনকারী হোক, প্রত্যেককেই আমাদের শিক্ষিত করে তুলতে হবে ভালো করে যে লাভের জন্য কৃষি করছি, কিন্তু সেই লাভটা আসলে সবসময়ই যে মানে আমাকে খাদ্যকে অখাদ্য বানিয়ে দিয়ে সেটাকে লাভ করব সেটাতে থাকা ঠিক না। মানে এই সচেতনতাটা আমাদের বাড়াতে হবে। সচেতনতা বড়টা, কিন্তু সেই সাথে দরকার হলো আমাদের আজকে কৃষক যখন গুরুত্বপূর্ণ, কৃষক যখন তার জমিতে পোকা লাগে তখন মাথা গরম হয়ে যায়। ওটা পরিশ্রম করতেছে, অত টাকা পয়সা খরচ করতেছে, এইটা যখন পোকা লেগে যাচ্ছে তখন সে যাচ্ছে ডিলারের কাছে, একজন কীটনাশকের ডিলারের কাছে। কীটনাশকের ডিলারের কতটুকু জ্ঞান আছে জানি না, সে একটা ধরাই দিল, কারণ তাকে প্রফিট করতে হবে, তাকে লাভ করতে হবে। ফলে শুধু কৃষককে দিয়ে নয়, কৃষক যে একেবারে জানে না যে বিষটা দিলে মানুষের ক্ষতি হবে সেটাও নয়, তারাও জানে, কিন্তু এর বিকল্পগুলো সঠিকভাবে আমরা শেখাচ্ছি না। তার মানে আপনারা এই সমস্ত কাজের জন্য আপনারা আমাদের কৃষককে বা বিভিন্ন স্টেকে যারা কাজ করছে তাদেরকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিসেফ ফাউন্ডেশন পলিসি মেকার থেকে আরম্ভ করে এই যে বললাম প্লট টু প্লেট, প্লটের থেকে আরম্ভ করে প্লেট পর্যন্ত যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, যে সমস্ত বিভিন্ন কর্মজীবী রয়ে গেছেন, আমরা প্রত্যেককেই এডুকেট করতে চাই। ওকে, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট প্রতিবেদন দেখে আপনার সাথে কথা বলবো। একটু প্রতিবেদনটা দেখবো আমরা এখানে। সবজির উৎপাদন ও বৈচিত্র্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে। বিশ্ববাজারে বাংলাদেশের সবজির কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সম্প্রসারিত হচ্ছে আন্তর্জাতিক বাজার। বর্তমানে ধামরা এলাকার কৃষকরা জৈব পদ্ধতিতে শাকসবজি উৎপাদনের জন্য নিয়মিত আগাছা পরিষ্কার করছে, সার হিসেবে ব্যবহার করছে ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট ইত্যাদি। বিভিন্ন পোকার জন্য নির্দিষ্ট গন্ধের সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছে। মাঠের পর মাঠ ফেরোমন ফাঁদে সাজানো হয়েছে শত্রু পোকা দমনের জন্য। বালাই ব্যবস্থাপনার অংশ হিসাবে প্রাকৃতিক উপকরণে তৈরি নিম, মেহগনি ও বিষকাটালির তেল স্প্রে করছে বালাই দমনের জন্য। আমরা প্রতিবেদনটি দেখলাম। ডক্টর জসিমউদ্দিন, আপনার কাছে এবার জানবো যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন প্রায় আমার
যতদূর আমার জানা মতে প্রায় 300-র উপরে আপনাদের যে সহযোগী সংগঠন সংস্থা রয়েছে তাদের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা কাজ করছেন। আপনাদের একটি সহযোগী সংস্থা SDI, তারা কিন্তু আপনাদের সহযোগিতা নিয়ে এই কাজগুলি করছে আমরা দেখলাম। এখন আপনার কাছে আমরা জানবো যে খাদ্য নিরাপত্তার যে চ্যালেঞ্জটা রয়েছে সরকারের 2021 সালে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সাপোর্ট দিবেন আমাদের এই কার্যক্রমকে এবং আপনাদের কর্মপরিধি কতদূর বিস্তৃত হবে বা কি পরিকল্পনা নিয়ে আপনারা আগাচ্ছেন এই নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে? আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের এই 16 কোটি 17 কোটি মানুষকে খাওয়ানো, পুষ্টিসম্মতভাবে পুষ্টিকর খাবার খাওয়ানো, এবং এটার সাথে খাবার শুধু থাকলেই হবে না, মানুষের আয়ত্তের মধ্যে থাকতে হবে ওই খাবারটা। তার মানে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন একদিকে যেমন প্রোডাকশনের দিকে কাজ করছে, তার ডিস্ট্রিবিউশনের দিকে কাজ করছে। জনাল ভাই যেভাবে বললেন যে প্লট টু প্লেট ওই 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 চেইনের মধ্যে কাজ করছে। মানে অন্যদিকে মানুষ যাতে এটা কিনতে পারে, আমার খাবার রয়েছে প্রচুর বাজারে কিন্তু আমার ক্রয় ক্ষমতার মধ্যে সেটা রইল না, এটা কিন্তু খাদ্য নিরাপত্তা না। তাহলে তার মানে কি, একদিকে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন 26 বছরে প্রথমে যে আপনি যে মাইক্রো ফাইন্যান্সের কথাটা বলেছেন, তার মানে কি আমরা একসময় ইনকাম পভার্টি নিয়ে কাজ করতাম, যে মানুষের ক্রয় ক্ষমতাটাকে বাড়াতে হবে। এরপরে একটি সময় বিশেষ করে 2009-10-এর পরে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের অ্যাপ্রোচের একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে। কৃষকের যদি উন্নয়ন না হয়, কৃষির যদি উন্নয়ন না হয়, কৃষির সাথে যারা রয়েছে তাদের যদি উন্নয়ন না হয়, তাহলে বাংলাদেশের উন্নয়ন কিন্তু সেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না। এবং যেটা বলছেন আপনি যে খাদ্য নিরাপত্তার বিষয়টা, এটা কিন্তু স্বপ্নের মতোই থেকে যাবে। আমরা আবার আপনার কাছে আসব। একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের যে সমস্ত খাদ্য আমরা উৎপাদন করছি, এই খাদ্যগুলিকে আমরা যখন নিরাপত্তার কথা বলছি, আমরা কিন্তু বিভিন্ন সময় দেখছি যে পোস্ট হারভেস্ট থেকে শুরু করে একদম বাজারে আসা পর্যন্ত এই সময় বিভিন্ন কারণে আমাদের উৎপাদিত খাদ্য অনিরাপদ হচ্ছে। পরিবহন সেক্টরের কারণে হতে পারে, বিভিন্ন জায়গায় ডাম্পিং হচ্ছে, বাজারে এ হাত থেকে ও হাত, ও হাত থেকে ও হাত, তারপর ফেরিওয়ালা, তারপরে ঘরে আসছে। তো এই ক্ষেত্রে আমরা এসএমই উদ্যোক্তাদের বা এসএমইর কোনো ভূমিকা আছে কিনা, এসএমই উদ্যোক্তার কোনো ভূমিকা আছে কিনা, বা এখানে ছোট ছোট প্রসেসিং প্ল্যান্ট করা যেতে পারে কিনা এই খাদ্যগুলি পোস্ট হারভেস্ট পরবর্তী যে বাজার ব্যবস্থাপনার জন্য, সেই বিষয়ে আপনি যেহেতু এসএমই নিয়ে কাজ করছেন, আপনার চিন্তার মধ্যে এমন কিছু কি আছে যে এখানে কোনো এসএমই উদ্যোক্তার কোনো ভূমিকা থাকতে পারে কিনা? এসএমই উদ্যোক্তাদের নিয়ে আমরা কাজ করছি, এবং এই এসএমই বলতে শুধু এসএমই না, এখানে ব্যাপক একটা অংশ জুড়ে আপনার মাইক্রো এন্টারপ্রাইজ। আমরা যদি এন্টারপ্রাইজদের আপনার পিরামিডটা দেখি, তাহলে দেখতে পাবো যে আপনার বাংলাদেশে যারা লার্জ এন্টারপ্রাইজ আছে তাদের যে ডিফার্ড লোন, ওই পরিমাণ ইনভেস্টমেন্ট আমাদের এসএমইতে আছে। তাহলে একটা অংশ দিয়ে আমরা কিন্তু অনেক বড় একটা সেক্টরকে ডেভেলপ করছি, এবং এখানে এসএমইর আপনার ভূমিকা ব্যাপক। আচ্ছা, আমরা পুঁজিবাজারে যারা ব্যাপকভাবে পুঁজিবাজার নিয়ে কাজ করছে, বাংলাদেশ ব্যাংক আপনারা এখানে উল্লেখ করতে চাই, পিকেএসএফ একটা অনেক বড় পুঁজিবাজার। এই পুঁজিবাজারে উদ্যোক্তারা কিভাবে টিকে থাকবে, এখানে আমরা দুইটা জিনিস বলছি। একটা, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং তাদের সামর্থ্য বাড়াতে হবে। এবং এর সঙ্গে আমরা অরোরা যে জিনিসটি খুব বেশিভাবে লক্ষ্য করেছি, সেটি হচ্ছে আমাদের সমন্বয়ের খুব বড় অভাব। আচ্ছা, আমরা যারা প্রযুক্তিবিদ তারা বিচ্ছিন্নভাবে কাজ করছি, যারা একাডেমিশিয়ান তারা বিচ্ছিন্নভাবে কাজ করছি, আমরা যারা অর্থায়ন করি তারা বিচ্ছিন্নভাবে কাজ করছি, আমরা সবাইকে একখানে এক টেবিলে আনতে পারছি না। এবং এই উদ্যোগটা আমরা সবার কাছে প্রত্যাশা করি, সবাই যেন আমরা একটা সমন্বিতভাবে একটা জায়গায় নিয়ে যেতে পারি। এখানে যেটা আশার আলো হচ্ছে যে বাংলাদেশ সরকার 2013-র একটা নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করেছে, যে আইনের উপরে আমরা বিস্তৃতভাবে অনেক কাজ করতে পারি, এবং ফুড সেফটি অথরিটি এখানে আপনার করা হয়েছে। এই ফুড সেফটি অথরিটির একটি বিশেষ ভূমিকা আছে। আমাদের এই দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 70 লক্ষ উদ্যোক্তা, এসএমই উদ্যোক্তা এবং মাইক্রো এন্টারপ্রাইজ যারা আমাদের আছে, তাদেরকে একটা সক্ষমতা বৃদ্ধির আমাদের একটি বৃহৎ পরিকল্পনা করতে হবে। কারিগরি দক্ষতা আমি এখানে সম্পৃক্ত করতে চাই। পিসএফ ফাউন্ডেশন একটা এই আগামী মে মাসে একটা ওয়ার্কশপ করবে, সেমিনার সারাদিন ব্যাপী, যেখানে এই যে ভ্যালু চেইনের যে টোটাল যত বিভিন্ন আপনার স্টেক হোল্ডার্স আছে, কৃষক থেকে আরম্ভ করে আপনার উপরে ওইদিকে পলিসি মেকার, মাঝখানে আপনি বলছেন যারা ছোট ছোট কৃষকের কাছ থেকে কিনে নিয়ে উদ্যোক্তা, ছোট ছোট উদ্যোক্তা আছে, ট্রান্সপোর্ট আছে,
প্যাকিং আছে, ইন্সপেকশন আছে, সব ধরনের লোককে নিয়ে একসাথে নিয়ে এসে ওদেরকে আমি এসএম আমরা- উদ্যোক্তা বলতে চাচ্ছি। সেটাই বলতে চাচ্ছি যে ওইখানে আপনি একটু আগে যে ছবি দেখাইছেন, মিষ্টি কুমড়ার ছোট্ট একটা ক্ষেত আছে, একজনের বেগুনের ছোট্ট একটা ক্ষেত আছে, আপনি ওই ছোট কৃষকেরটা তো আমার কাছে পৌঁছার না ঠিক মতো। এই জায়গায় এসএমই দরকার, প্রত্যেকটা জায়গায় উদ্যোগশীল একটা ব্যবসায়ী উদ্যোগ দরকার, সেই এসএমইটার জন্য অর্থায়ন দরকার। স্যার আপনার এই কথায় আমরা আসবো একটা, জসিম ভাই আপনার সাথে আমি কথা বলবো যে এই কথাগুলো আমরা বলছিলাম যে এই যে ছোট ছোট উদ্যোক্তা, আমরা যে আমাদের যে এই এসএমই নিয়ে কাজ করার কথা বলছি, ছোট ছোট উদ্যোক্তা তৈরি করার কথা বলছি, যারা আমাদের এই সমস্ত উৎপাদিত পণ্যগুলি বাজারে তুলতে পারবে, এই জন্য তাদেরকে যে উদ্যোক্তা গঠন করা, তাদের যে বিভিন্ন ধরনের মেশিনারিজের দরকার হতে পারে, বিভিন্ন রকম ছোটোখাটো প্লান্টের বা প্রসেসিং প্ল্যান্টের দরকার হতে পারে। আপনারা সারা বাংলাদেশে কিন্তু মানে অর্থ যোগানের কাজ করে আসছেন। এই এসএমই উদ্যোক্তাদের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এদেরকে ডেভেলপ করার জন্য বা এদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য? আমরা আসলে খুব জোর দিচ্ছি এখন প্রশিক্ষণ প্রযুক্তির উপরে। আচ্ছা, এবং এই যে ভ্যালু চেনের কথাটা বলা হলো, যে উৎপাদক থেকে আরম্ভ করে ভোক্তা পর্যন্ত, এখানে কিন্তু প্রচুর মানে স্টেক হোল্ডার রয়েছে। আমরা যদি প্রত্যেকটা স্তরে গিয়ে কাজ করতে পাই, তাহলে যেমন আপনি বললেন যে উৎপাদক থেকে ক্ষেতের থেকে আরম্ভ করে আপনি স্টোর করার যে এটা, এখানে একটা শ্রেণী কাজ করবে। আমরা পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন এই মুহূর্তে তার টোটাল যে পোর্টফোলিও আছে তার 20% বিনিয়োগ করছে এই খাতে, এবং সেখানে প্রায় 2 মিলিয়ন 20 লক্ষ কিন্তু এখন মাইক্রো এন্টারপ্রেনার আমাদের রয়েছে, যারা কিন্তু 10 লক্ষ টাকা করে পর্যন্ত, আমি কিন্তু এসএমই কথা বলছি না, কিন্তু আমি বলছি মাইক্রো এন্টারপ্রেনার কথা বলছি। এখান থেকে বেসটা তৈরি করতে হবে এখান থেকে। এবং পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন যে কাজটি করেছে সেটা হচ্ছে যে ব্যবসা গুচ্ছ তৈরি করেছে সারা বাংলাদেশে, কোন জায়গায় কৃষির জন্য বিখ্যাত। এই মানুষগুলো যেন আসলে ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত হয়, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে যেটা এসএমইর কথা বলছেন আপনি, এইভাবেই কিন্তু একটা বেস, একটা দেশ কিন্তু উপরে ওঠে। আমরা সেই জায়গাটায় হাত দিয়েছি। আপনার সাথে আবার আসবো, তার আগে আমি স্যারের সাথে আরেকটু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। স্যার, আপনি দীর্ঘদিন আমাদের কৃষি গবেষণায় কর্মরত ছিলেন বিজ্ঞানী হিসাবে, তারপরে আন্তর্জাতিক ধান গবেষণার কান্ট্রি ডিরেক্টর ছিলেন। অবসরও আপনার নাই, এই অবসরও আপনি আমাদের কৃষকদের জন্য কাজ করে যাচ্ছেন। আপনার কাছে স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে নিরাপদ খাদ্য উৎপাদন যেটাকে আমরা বলছি, সেটা কি শুধু জৈব পদ্ধতিতেই হবে, নাকি রাসায়নিক যে পদ্ধতি আছে বা রাসায়নিক ব্যবহারের জুডিশিয়াস ব্যবহারের মাধ্যমে আমরা করতে পারি? অর্গানিক যদি করতে পারি ভালো, কিন্তু অর্গানিকের অনেকটা প্রতিকূলতা রয়ে গেছে, যেটা আমরা 2021 সালের ভিতরে উনি বলেছেন অ্যাক্সেসিবিলিটি, সবার লোকের জন্য খাবার থাকতে হবে, সব লোক খাবার কিনতে হবে, কিন্তু অর্গানিকের খরচ বেশি পড়ে যাচ্ছে, দাম মূল্য বেশি হচ্ছে, যে কারণে হয়তো আমার গরিব কৃষক এটা তার ক্ষমতার বাইরে চলে যাবে। এই জন্য আমরা বলছি যে আপনি পোকা দমন করুন, কিন্তু সেইটার জন্য যে আপনার অর্গানিকেই থাকতে হবে এমন কোনো কথা নাই। আমার এখন তো বায়োপেস্টিসাইড আছে, আমার আপনারা দেখাইছেন ফেরোমন ট্র্যাপ বলছেন, ইত্যাদি সবকিছু যে একবারে ন্যূনতম বিভিন্ন জনের ক্ষতি করে না এরকম আপনার কীটনাশক ব্যবহার হতেই পারে। বুঝতে হবে ওটা আমি কতটুকু আমি ব্যবহার করব, আমি কতটুকু ফরমালিনের ব্যবহার তো আপনি না করতে পারবেন না। না, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জানি না যে কোথায় ব্যবহার করা হবে। হ্যাঁ, সেটাই আমাদের প্রশ্ন, যে আমাদের যে উৎপাদনের ধারাবাহিকতা রয়েছে সেটাকে আমরা হ্যাম্পার করতে চাই না, কারণ আমাদের যে লক্ষ্য সেটাকে আমাদের রাখতে হবে। আমাদের অভুক্ত মানুষ রাখতে পারবো না আমাদের, সেটা যেমন সত্য, ঠিক তেমনই আমরা কৃষি গবেষক যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা এটা জেনেছি যে আমরা জৈব সার ব্যবহার করলে মাটির যে অর্গানিক ম্যাটার সেটা বাড়ে, আমাদের কমে আসছে, বাড়ে, কিন্তু ফলন যদি আমাকে বাড়াতে হয় আমাকে কেমিক্যাল ফার্টিলাইজার অবশ্যই ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলি বিবেচনা নিয়ন্ত্রিত, ওই যে আমি বলেছি জুডিশিয়াস যে ইউজ, সেইটা শুধু সারের ক্ষেত্রে না, আমাদের পেস্টিসাইড যেটা আমরা ইউজ করি, কীটনাশক, সেখানেও সেটা ব্যবহার করা হতে পারে, ওরে আমরা নিরাপদ খাদ্য তৈরি করতে। সারা পৃথিবীতে কিন্তু চলছে এটা। আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের কথা বহু আগে থেকে সেটাই আইপিএম, আপনি সেইটাও যদি মানুষকে আপনি তাদের কাছে যারা উৎপাদন করছে আর মাঝখান থেকে যারা ওই যে বললাম যে কীটনাশকের যারা বেচাকেনা করে,
এই তাদেরকে যদি সঠিকভাবে শিক্ষিত করে তুলতে পারি এটা আমরা, খুব জরুরি একটা এটা বিষয়, খুব জরুরি। এইটাই হচ্ছে কথা, এই যে কৃষকের জানতে হবে সে কি ব্যবহার করছে, কারণ সেও তো এটা খাচ্ছে, তার সন্তানেরও কিন্তু এটা খাচ্ছে, তাই না, তার প্রতিবেশী খাচ্ছে। সুতরাং তাকে যদি আমরা যেটা যে চ্যালেঞ্জ হিসেবে, কারণ খুব কয়েকদিন আগেই একটা গবেষণাপত্র দেখছিলাম, এস আর ওসমানী যেটা করেছিলেন সেটা হচ্ছে যে চ্যালেঞ্জগুলো দেখিয়েছে খাদ্য নিরাপত্তায় চ্যালেঞ্জগুলো কি। সে কিন্তু দেখিয়েছে যে এখনো 4 কোটি মানুষ কিন্তু খাদ্য নিরাপত্তায় ভুগছে, এখনো 3টি মেয়ের মধ্যে 1টি মেয়ে নিউট্রিশিয়াস ফুডের অভাবে হচ্ছে। না সেটা, এবং তার স্যার যে কথাটা একটু আগে বললেন যে আমাদের মানে কথাটা এরকমই যে আমাদের কৃষক সমস্যা হলে কিন্তু দৌড়িয়ে যায় রিটেলারের কাছে, ওই যে ছোট দোকান কৃষি উপকরণ বিক্রি করছে, শুধু তার প্রশিক্ষণটা, তার শিক্ষাটা খুব জরুরি, এবং সে যদি শিক্ষিত হতে পারে তাহলে পরে আমি যখন তার কাছে যাব সে তখন সঠিক জিনিসটা আমাকে দিলে আমি কিন্তু কৃষক উপকৃত হব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন। আমরা আবার আলোচনায় ফিরছি, তার আগে আলোচনা করব, তার আগে আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখব। এখানে একটু প্রতিবেদনটা দেখে নিই। আমরা প্রতিবেদনটি দেখলাম যে আমাদের বাংলাদেশের একটা বাজারের কিছু ছবি আমরা দেখালাম, যে এখানে একই সাথে গরু রাখা হয়েছে, মানে কসাইখানা, তার পাশে সবজির বাজার, ফুটপাত, নোংরা পরিবেশ, আবার মুরগি বেচা কেনা হচ্ছে, সেখানেও সবজি বেচা কেনা হচ্ছে, এবং একটা ছেলে সে খাবারও বিক্রি করছে সেখানে। এটা একটা চিত্র। পাশাপাশি আমরা একটা এসি রুমের মধ্যে অত্যন্ত সাজানো গোছানো পরিবেশে জুতো বিক্রি হচ্ছে, অথচ খাবার বিক্রি করছে আমরা অত্যন্ত নোংরা পরিবেশে। আমরা সেটাই আসলে বোঝাতে চেয়েছি। এই চিত্র দেখার পরে কি বলবেন এই বিষয়ে, কিভাবে আমরা এটার থেকে উত্তরণ ঘটাবো? আমাদের প্রত্যেকেরই একটা আর্থিক ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের ওই জায়গাটা যাওয়ার বিকল্প নাই, ছাড়া বিকল্প নাই। যে এই যে খাবারের যে কন্টামিনেশন হয়ে যায়, মুরগি, গরু, ছাগল, খাবার সব কিছু একসঙ্গে মিশতেছে, এই যে কন্টামিনেশনটা, এটার থেকে দূরে চলে আসতে হবে আমাদের। আজকে আমাদের একটা সুলক্ষণ হলো, আজকে বড় বড় সব ডিপার্টমেন্টাল স্টোর হয়েছে, আজকে বিভিন্ন কোম্পানি তারা প্যাকেটজাত খাবার সুন্দর করে বিক্রি করতেছে। আমি ধরে নিচ্ছি যে সেগুলো নিরাপদ খাবার, কিন্তু এই যে একটা কোয়ালিটেটিভ, যে গুণগত একটা মান হচ্ছে মানুষের যাওয়ার, ওই বড় বড় দোকানগুলোর ভিতরে যা কিনে আনছে, এটা আসতে হবে। ফলে আমাদের ওই জায়গাটায় আপনি যে প্রতিবেদন দেখেছেন, জুতার দোকান অত সুন্দর কারুকার্য করার জায়গা, খাবারের দোকানও ওই কারুকার্য জায়গায় যেতে হবে। এটা শুধু বিক্রির জন্য না, কিন্তু শুধু বিক্রি এবং আমার রান্নাঘরে, আমার উৎপাদন পর্যায়ে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে খেয়াল করতে হবে যেন খাবারটা সবসময় নিরাপদ থাকে। এটা একটা রুচিবোধের সাথে সম্পর্কিত। আমি বলছি অর্থনৈতিক উন্নয়ন হলেই কিন্তু রুচিবোধ, জীবন মানের সাথে সম্পর্কিত। জীবন মানের সাথে কেন আজকে এই যে চেইন, আমাদের যে এগুলো সবগুলো, হ্যাঁ এগুলো চলছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের রুচিবোধের পরিবর্তন যে ঘটেছে তারই কিন্তু একটা এক্সাম্পল। সো আপনি যে জুতার দোকানটা দেখালেন, এটা ডেফিনেটলি আমরা যখন দেখব যে একটা প্যাকেট জাত জিনিস দ্রব্য রয়েছে, আমি কিন্তু সেদিকে ঝুঁকবো। এই জায়গাটা বোধহয় প্রত্যেকটা স্তরে কাজ করার সময় বোধহয় এসেছে এখন। আরেকটা প্রশ্ন খুব প্রাসঙ্গিকভাবে চলে আসছে। আমরা এটা যেমন একটা বাজারের চিত্র দেখলাম, এই বাজার থেকে আমরা কিনে এনে আমাদের ঘরে তুলছি, ফ্রিজেও ঢুকে ফেলছি। এই খাদ্য যখন আমি ফ্রিজে ঢোকাচ্ছি, আমার ফ্রিজ যদি না ধুয়ে আমি ফ্রিজে ঢোকাই, ফ্রিজের সমস্ত খাদ্য কিন্তু কন্টামিনেটেড হচ্ছে। ঠিক একইভাবে যখন ডিম আমি বাজার থেকে এনে ঘরে এনে না ধুয়ে যদি ফ্রিজে ঢোকাই, সেখানেও কন্টামিনেটেড হচ্ছে। সর্বত্র ক্ষেত্রে আসলে কন্টামিনেশনের একটা সুযোগ আছে। আপনার মুরগি বলেন, যাই বলেন, আপনার ফলে গিন্নিকেও শিখতে হবে যে আমার কিভাবে প্রসেস করলে খাবারের গুণটা ঠিক থাকে এবং এই খাবারটা নষ্ট হবে না। নিরাপদ খাদ্যের খাদ্য নিরাপত্তা, এইটার অ্যাক্টার্স বহু। আমাদের প্রত্যেকটা এই অ্যাক্টরকে একসাথে নৈতিকতার দিক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এইটার কোনো বিকল্প নাই। আইন করেও শুধু সব করা যাবে সামনে না। রমজান মাস আসতেছে, কিন্তু এক্স্যাক্টলি আপনি দেখবেন যে এই ঢাকা শহরে কোনো খাবারের দোকানের খাবার কিন্তু পড়ে থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। কিন্তু কারা খাচ্ছে? আমরাই খাচ্ছি। আপনি জানেন সেখানে ওই রং থেকে আরম্ভ করে এমন কেমিক্যাল ওখানে কি না মেশায়, তারপরে তো সবাই খাচ্ছে। তো এই জায়গাটায় বোধহয় এখন কাজ করার সময় এসেছে। এই কারণেই যে এই যে আপনি কথাটা বললেন, এই কারণে আপনি যদি সন্ধ্যাবেলায় আমরা কখনো কোনো ডাক্তারের চেম্বারে যাই, কোনো হাসপাতালে যাই, দেখব মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না। অসংখ্য রোগী, আমরা, আপনারা, আমাদের আত্মীয় স্বজন, তারাই কিন্তু রোগী। এবং এইটার থেকে আমাদের বের হতে হবে, পরিত্রাণ পেতে হবে। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা এখন শেষ করব। প্রিয় দর্শক, আমরা এই যে আলোচনা হলো, এই আলোচনা থেকে আমরা যারা এখানে রয়েছেন, এনারা সবাই স্ব স্ব ক্ষেত্রে কাজ করছেন আমাদের নিরাপদ খাদ্য নিরাপত্তা নিয়ে। আমরা আশা করব এই সেক্টরে আরও যারা রয়েছেন সরকারি এবং বেসরকারি উদ্যোগে কাজ করছেন, প্রত্যেকেই তারা দায়িত্বের সাথে এই কাজগুলি করবেন এবং আমাদের নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবেন এবং আমাদের দেশের সাধারণ মানুষের সুস্থ সুন্দর জীবনের জন্য যে সমস্ত খাদ্য দরকার সেই কাজগুলি তারা করবেন। আমরা সেই প্রত্যাশা করছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে